প্রিয় শিক্ষার্থীরা, সৃষ্টি কলেজ অফ টাঙ্গাইলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তানবিন সুলতানা স্বপ্না, প্রভাষক রসায়ন। আজকে আমি তোমাদের পড়াবো রসায়ন প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন। আমার আজকের পড়ানোর টপিকস হলো ইলেকট্রন বিন্যাসের নীতি। তাহলে দেখো, ইলেকট্রন বিন্যাসের নীতি হলো তিনটা। এক হইল কি আউফবাউ নীতি, আউফবাউ নীতি। দুই হলো হুন্ডের নীতি, আউফবাউ নীতি, হুন্ডের নীতি। তিন হলো পলির বর্জন নীতি, পলির বর্জন নীতি। ইলেকট্রনসমূহ আসলে বিভিন্ন শক্তি স্তরে কীভাবে বিন্যস্ত থাকে তাপ নিয়ম প্রকাশ করার জন্য এই তিনটা নীতি আমরা ফলো করি। তাহলে ইলেকট্রন বিন্যাসের নীতি কয়টি? তিনটি। পলির বর্জন নীতি, আউফবাউ নীতি আর হলো হুন্ডের নীতি। তাহলে দেখো, আজকে আমরা আলোচনা করব এই আউফবাউ নীতি নিয়ে। তাহলে দেখো, আউফবাউ নীতিটা কি? এই আউফবাউ নীতি জানতে গেলে আমাদের জানতে হবে অরবিট আর অরবিটাল কি। প্রথমে আমরা শিখে নেই অরবিট কি। অরবিট কি? তাহলে দেখো, আমরা বোর পরমাণু মডেল পড়েছিলাম। বোর পরমাণু মডেল হতে আমরা জানি যে ইলেকট্রনসমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘুরে। এই কক্ষপথের নাম কি? তোমরা সবাই জানো এই কক্ষপথগুলোর নাম কি। এই কক্ষপথগুলোর নাম হলো শক্তি স্তর, এক একটা প্রধান শক্তি স্তর। এই প্রধান শক্তি স্তরগুলোকেই বলা হয় অরবিট। তাহলে বোর পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রনসমূহ যে সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘুরে তাদেরকে বলা হয় শক্তি স্তর। এই শক্তি স্তরগুলাই এক একটা অরবিট। তাহলে দেখো, এখন আমরা পড়ব অরবিটাল কি। অরবিটাল কি? তাহলে দেখো, নিউক্লিয়াসকে ঘিরে যে স্থানে বা যে বিশেষ ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সর্বোচ্চ সম্ভাবনা থাকে, অর্থাৎ 90 থেকে 95% সম্ভাবনা থাকে, তাদেরকে বলা হয় অরবিটাল। নিউক্লিয়াসকে ঘিরে যে বিশেষ ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সর্বোচ্চ সম্ভাবনা থাকে তাদের বলা হয় অরবিটাল। অরবিটাল হলো চারটি: এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল। এদের মধ্যে এস অরবিটাল একটি, এস অরবিটাল কয়টি? একটি, পি অরবিটাল তিনটি, ডি অরবিটাল পাঁচটি এবং এফ অরবিটাল হলো 7টি। তাহলে বলো, এস অরবিটাল একটি, পি অরবিটাল তিনটি, পিএক্স, পিওয়াই, পিজেড, ডি অরবিটাল 5টি, ডিএক্সওয়াই, ডিওয়াইজেড, ডিজেডএক্স, ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ও ডি জেড স্কোয়ার এবং এফ অরবিটাল 7টি। তাহলে আজকে আমরা পড়ব ইলেকট্রন বিন্যাসের নীতি, আউফবাউ নীতি। তার আগে জেনে নিলাম অরবিট আর অরবিটাল কি। তাহলে দেখো, আউফবাউ নীতি। এই আউফবাউ, এ ইউ এফ বি এ ইউ, আউফবাউ এটা একটা জার্মান শব্দ। জার্মান শব্দ। এর অর্থ হলো বিল্ডিং আপ, BUILDING, বিল্ডিং আপ মানে নিচ থেকে উপরে ওঠা, নিচ থেকে উপরে ওঠা। তাহলে বলো, আউফবাউ একটা জার্মান শব্দ, এর অর্থ, এর ইংরেজি শব্দ হলো বিল্ডিং আপ। বিল্ডিং আপ মানে নিচ থেকে উপরে ওঠা। এখন আমি এটার ডিটেলস বলবো কিভাবে আমরা নিচ থেকে উপরে উঠব। তাহলে দেখো, ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তির অরবিটালে, পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। একেই বলা হয় আউফবাউ নীতি। তাহলে দুইটা অরবিটালের মধ্যে কোনটার শক্তি বেশি, কোনটার শক্তি কম, তা আমরা কিভাবে জানবো? তা আমরা জানবো N প্লাস L, এই দুইটার যোগফল দ্বারা। এই জন্য আউফবাউ নীতিকে এই N প্লাস L নীতিও বলা যায়। আউফবাউ নীতিকে কি বলা যায়? N প্লাস L নীতি। তাহলে দেখো, এখানে N হলো আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা, L হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে N প্লাস N হলো আমার এই প্রধান কোয়ান্টাম সংখ্যা প্লাস সহকারী কোয়ান্টাম সংখ্যার যোগফল। তাহলে দুইটা অরবিটালের মধ্যে কার শক্তি বেশি হবে, কার শক্তি কম হবে, তা আমরা এই N প্লাস L এর যোগফল দ্বারা সহজেই বের করে ফেলতে পারি। যেমন দেখো, 3D এবং 4S এই দুইটার ক্ষেত্রে কি হয় দেখবো আমরা, কার শক্তি বেশি, কার শক্তি কম। 3D ও 4S এই হলো আমার দুইটা অরবিটাল। তাহলে আমরা সবাই জানি, দেখো এখানে আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা 3D এর ক্ষেত্রে, তাহলে এটা হলো আমার কি প্রধান কোয়ান্টাম সংখ্যা। N এর মান কত? এখানে 3। তাহলে আমরা এখানে বের করব L এর মান। তাহলে আমরা সবাই জানি L এর মান হয় কত? 0, 1, 2, 3। 0 মানে কোন অরবিটাল? S অরবিটাল। 1 মানে P অরবিটাল। 2 মানে হলো D অরবিটাল আর 3 মানে হলো F অরবিটাল। তাহলে খেয়াল করে দেখো, তুমি এখানে আছে তোমার D,
ডি মানে কত, এল এর মান কত 2, তাহলে এখানে এল এর মান কত 2, তাহলে এটার এন প্লাস এল ইজুয়াল টু হবে তাহলে 3 প্লাস 2, তাহলে কত হয় 5। তাহলে 3D এর ক্ষেত্রে তোমার এন প্লাস এল এর মান হলো 5। এবার তুমি দেখো 4s এর ক্ষেত্রে, 4s এর ক্ষেত্রে একইভাবে দেখো এখানে তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 4, তাহলে আমরা জানি যে l এর মান যখন 0 হয় তখন সেটা কোন অরবিটাল হয়, s অরবিটাল। তাহলে দেখো এখানে আছে s অরবিটাল, তারা আমার সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান 0, তাহলে এখানে n প্লাস l ইকুয়াল টু কত 4 প্লাস 0, তাহলে কত আসলো 4। এখন তোমরাই বিবেচনা করো কোনটা নিম্ন শক্তির অরবিটাল কোনটা উচ্চ শক্তির অরবিটাল, 3D না 4s। তাহলে দেখো 3D এর ক্ষেত্রে তোমার n প্লাস l এর মান হলো 5 এবং 4s এর ক্ষেত্রে n প্লাস l এর মান হলো 4। তাহলে কোনটা নিম্ন শক্তির অরবিটাল, তাহলে এখানে নিম্ন শক্তির অরবিটাল হলো 4s, তারপরে হলো কি 3D। তাহলে ইলেকট্রন প্রথমে 4s অরবিটালে প্রবেশ করবে, তারপরে ক্রমান্বয়ে কি 3D অরবিটালে প্রবেশ করবে। ইলেকট্রন আগে কোন অরবিটালে যাবে, 4s অরবিটালে, কারণ 4s অরবিটাল নিম্ন শক্তির এবং এই 3D অরবিটাল উচ্চ শক্তির। তাহলে দেখো আমরা একটা ইলেকট্রন বিন্যাস করে দেখি, যেমন ধরো পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত 19, আমরা সবাই জানি। তাহলে ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p 3d 4s, 3pতে 6টা। তাহলে দেখো তোমার কয়টা ইলেকট্রন বিন্যাস হয়েছে 18টা, 6 7 8 9 10 11 12 12 আর 6 18, আর কয়টা ইলেকট্রন আছে একটা ইলেকট্রন। এই লাস্ট একটা ইলেকট্রন কোথায় যাবে, 3Dতে যাবে না 4sে যাবে। তাহলে ইলেকট্রন প্রথমে কোন অরবিটালে যাবে, তাহলে 3D এবং 4s এর মধ্যে শক্তির মান কার নিম্ন, আমরা জানি 4s অরবিটালের শক্তির মান কত নিম্ন শক্তির, কারণ আর n প্লাস l এর মান 4, 3D এর n প্লাস l এর মান 5। তাহলে এই শেষ একটা ইলেকট্রন 4sে যাবে, 3D কি হয়ে যাবে 0 হয়ে যাবে। অথবা আমরা কি এইভাবে লিখতে পারি 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d 0। এই হলো পটাশিয়ামের শেষ ইলেকট্রন 4s অরবিটালে গেল। এখন দেখো এখান থেকে আমাদের একটা অনুধাবনমূলক প্রশ্ন হয়, অনেক সময় সৃজনশীলেও আসে, যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি মানে শেষ ইলেকট্রনটি এই 3D অরবিটালে না গিয়ে কেন 4s অরবিটালে যায়। আবার বলছি প্রশ্নটা, পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3D অরবিটালে না গিয়ে কেন 4sে যায়। তাহলে আমরা আউটবাউ নীতির সাহায্যে সহজে এর ব্যাখ্যা দিতে পারবো যে 3D এবং 4s এর মধ্যে 4s অরবিটালে শক্তির মান কম, আর আউটবাউ নীতি অনুযায়ী ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। এখন দেখো 3D এবং 4p এর ক্ষেত্রে কি হয়, 3D ও 4p এর ক্ষেত্রে, তাহলে 3D এর ক্ষেত্রে আমরা লিখব n এর মান কত, প্রধান কোয়ান্টাম সংখ্যা 3, আর d হলে l এর মান হয় কত 2। তাহলে তোমার n প্লাস l ইজ ইকুয়াল টু হয় 3 প্লাস 2 ইজ ইকুয়াল টু কত 5। তাহলে 3D এর ক্ষেত্রে n প্লাস l এর মান 5। তাহলে 4p এর ক্ষেত্রে তুমি চিন্তা করো, 4p এর ক্ষেত্রে তোমার n এর মান হয় 4, প্রধান কোয়ান্টাম সংখ্যা n এখানে 4, চতুর্থ শক্তি স্তরে আছে p, তাহলে l এর মান 1 হলে হয় কোন অরবিটাল, p অরবিটাল। তাহলে দেখো n প্লাস l ইজ ইকুয়াল টু 4 প্লাস 1, তাহলে কত হয় 5। তুমি এখন চিন্তা করবা যে অরো n প্লাস l এর মান 5, অরো n প্লাস l এর মান 5, তাহলে তো দুইটা সমশক্তি, তাহলে এখানে কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তখন তুমি চিন্তা করবা যে এই দুইটা অরবিটালের মধ্যে যার প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান কম সেটাই হবে তোমার নিম্ন শক্তির অরবিটাল, সেখানেই ইলেকট্রন আগে প্রবেশ করবে, তারপর ইলেকট্রন অন্য জায়গায় প্রবেশ করবে। তাহলে দেখো যখন n প্লাস l এর মান সমান হবে তখন আমরা কিভাবে ইলেকট্রন বিন্যাস করব, এখানেও আমার n প্লাস l এর মান 5, এখানেও কত 5। তাহলে দেখব এই দুইটা অরবিটালের মধ্যে 3D ও কি 4p, और प्रधान क्वांटाम संख्या n एर मान 4 और प्रधान क्वांटाम संख्या n एर मान 3, तार माने এই নিম্ন n एर मानी হবে निम्न n एर मानी হবে निम्न शक्तिर অরবিটাল। তাহলে ইলেকট্রন আগে যাবে 3D তে, তারপরে যাবে 4p তে। এটাই হলো আমার আউটবাউ নীতি, একেই বলা হয় আউটবাউ নীতি। দুইটা নীতি, যখন নিম্ন শক্তির অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং দুইটা অরবিটালে n প্লাস l সমান হলে নিম্ন n, যার মানে যার প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান কম, সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে দেখো শক্তি স্তর অনুযায়ী আমার ইলেকট্রন বিন্যাসটা কেমন হয়। শক্তি স্তর অনুযায়ী দেখো, শক্তি স্তর অনুযায়ী ইলেকট্রন বিন্যাস 1s 2s 2p 3s 3p 3d 4s 4p
4d 4f 5s 5p 5d 5f। এটা হলো তোমার শক্তি স্তর অনুযায়ী ইলেকট্রনের বিন্যাস। তাহলে দেখো আউটবাউ নীতি অনুযায়ী কিন্তু সেটা বলতেছে না, আউটবাউ নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাসটা আমার কেমন হবে। তাহলে খেয়াল করে দেখো, প্রথমে আমি এখানে লিখলাম 1s, এখানে আমি লিখলাম 2s 2p, কারণ দ্বিতীয় শক্তি স্তর আমার অরবিটাল দুইটা 2s আর কি 2p। তৃতীয় শক্তি স্তর 3s 3p 3d, 4s 4p 4d 4f, 5s 5p 5d 5f। একইভাবে লিখো 6x 6p 6d, 7s 7p। এই হলো তোমার ইলেকট্রন বিন্যাস। এখন কোথায় আমরা আউটবাউ নীতি অনুযায়ী কীভাবে ইলেকট্রন বিন্যাস করব তুমি খেয়াল করে দেখো। প্রথমে ইলেকট্রন প্রবেশ করবে এই 1s অরবিটালে, তারপর প্রবেশ করবে এই 2s অরবিটালে, তারপর ইলেকট্রন যাবে এই 2p, তারপর যাবে 3s-এ, তারপর যাবে দেখো 3p-তে, তারপর কোথায় যাবে 4s-এ। এরপর ইলেকট্রন এইখানে যাবে, খেয়াল করে দেখো, এই হলো তোমার ইলেকট্রন বিন্যাস। এখন এই অনুযায়ী যদি আমি ইলেকট্রন বিন্যাসটা লিখি, তাহলে দেখো কেমন করে আউটবাউ নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাসটা আমার শক্তি স্তর অনুযায়ী, এটা আমি মুছে ফেলি। তাহলে দেখো আউটবাউ নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাসটা কেমন হয় আমার। আউটবাউ নীতি অনুযায়ী এখানে আমার n এর মান 1, n এর মান কত 2, n এর মান 3, n এর মান 4, n এর মান 5, n এর মান 6, n এর মান 7। তাহলে তুমি n প্লাস এল হিসাব করো। এখানে n প্লাস এল ইজ ইকুয়াল টু কত 1 প্লাস 0, তার মানে কত 1। এখানে n প্লাস এল হবে কত 2, 2s নাও বা 2p নাও, এখানে আমার n প্লাস এল হবে এই 2s এর ক্ষেত্রে এটা n প্লাস এল হবে তোমার 2। আবার দেখো এই 2p আর 3s এর ক্ষেত্রে n প্লাস এল হবে, দুইটার ক্ষেত্রেই কত 3। তারপর দেখো 3p আর 4s n প্লাস এল এর মান হবে কত 4। এই তিনটার ক্ষেত্রে n প্লাস এল হবে কত 5। এই 6s 5p 4d এদের সবার ক্ষেত্রে n প্লাস এল হবে 6। এগুলো সবার ক্ষেত্রে তোমার n প্লাস এল সবগুলোর ক্ষেত্রে যোগ করে দেখবা, এখানে মান হবে 7, এখানে আমার হবে n প্লাস এল ইজ ইকুয়াল টু 8। খেয়াল করে দেখো, এখন একটা প্রমাণ আমি দিচ্ছি, দেখো 4d, এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 4 আর d মানে l এর মান কত 2, তাহলে 4 প্লাস 2 কত হয় 6 হয়। 4f একইভাবে 3 প্লাস 4 এখানে কত হয় 7 হয়। আবার ধরো তুমি 7p নাও, এখানে 7 আর p এর জন্য কত 1, তাহলে 7 আর 1 কত হয় এই 8 হয়। তাহলে ইলেকট্রন বিন্যাস আউটবাউ নীতি অনুযায়ী আমরা কি বের করতে পারি। প্রথমে ইলেকট্রন যাবে দেখো 1s, তারপর কোথায় যাবে 2s, তারপর যাবে 2p, তারপর কোথায় যাবে 2p এর পর 3s, 3s এর পর 3p, এই 3p এর পর ইলেকট্রন যাবে 4s, 4s এর পরে যাবে 3d-তে, 3d এর পরে তোমার ইলেকট্রন বিন্যাস হবে 4p, 4p এর পরে ইলেকট্রন যাবে 5s, এই 5s এর পরে তুমি আবার চলে আসো 4d 5p, 4d 5p 6x, এই 6s এর পরে ইলেকট্রন যাবে 4f 5d 6p 7s। এই হলো তোমার আউটবাউ নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাস। এখানে কিন্তু শক্তি স্তরগুলো ঠিক নাই, এক এক সময় আমরা এক এক শক্তি স্তর এখানে দিয়েছি। এই নিয়ম অনুযায়ী ইলেকট্রন বিন্যাসের এই নীতিকেই বলা হয় আউটবাউ নীতি। তাহলে আউটবাউ নীতি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আগামী ক্লাসে তোমাদের আমি এখান থেকে প্রশ্ন করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফিজ।